শুভেচ্ছা নিয়ে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পদার্থবিজ্ঞান ষষ্ঠ অধ্যায়ের অর্থাৎ বস্তুর উপর তাপের প্রভাব এই অধ্যায়ের আরও একটি গাণিতিক সমস্যার সমাধান করব। তো সেটা সমাধান করতে হলে যে সূত্রগুলো আমাদের প্রয়োজন সেগুলো সম্পর্কে আগে একটু জেনে নিই। দেখো এখানে আমরা জানি যে তাপমাত্রার প্রচলিত তিনটি একক আছে, সেলসিয়াস, ফারেনহাইট এবং হচ্ছে কেলভিন। তো এই তিনটা স্কেল খুবই বেশি প্রচলিত। তো এদের মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা হলো Tc/5 ইকুয়াল টু Tf মাইনাস 32/9 ইকুয়াল টু Tk মাইনাস 273/5। Tc হচ্ছে সেলসিয়াস স্কেলের টেম্পারেচার বা তাপমাত্রা, Tf হচ্ছে ফারেনহাইট স্কেলের তাপমাত্রা, আর Tk হচ্ছে কেলভিন স্কেলের তাপমাত্রা। এই সূত্রটা দিয়ে আমরা সেলসিয়াস স্কেলে কোনো একটা তাপমাত্রা সেটা ফারেনহাইট স্কেলে কত হবে সেটা আমরা বের করতে পারবো। অথবা তোমাকে ধরো যে ফারেনহাইট স্কেলে একটা টেম্পারেচার দিয়ে দিছে, তারপর বললো কেলভিন স্কেলে এই তাপমাত্রাটা কত, তখন আমরা এই দুটো লাইন নিয়ে সূত্রটা লিখে তারপরে আমরা সলভ করব। ধরো যে কেলভিন স্কেলের টেম্পারেচার তোমাকে দিছে, সেলসিয়াস স্কেলে জানতে চাচ্ছে, তাহলে আমরা এই দুটো নিব, Tc/5 ইকুয়াল টু Tk মাইনাস 273/5। আমরা জানি এই লাইনটা লিখে তারপরে হচ্ছে এই দুজনকে লিখে সলভ করব। এভাবে একটা তাপমাত্রা দিয়ে দেবে তোমাকে আর একটা তাপমাত্রা চাইবে, তাহলে আমরা যে কোনো দুইটাকে ব্যবহার করে তখন সলভ করব। আচ্ছা, এবার দেখি আমাদের জন্য কি প্রশ্ন আছে। দেখো আমাদের কাছে এখন একটা প্রশ্ন আছে যে দুটি বৈদ্যুতিক খুঁটির মধ্যবর্তী দূরত্ব 30 মিটার। আচ্ছা, এবং খুঁটি দুটির সাথে 30.001 মিটার দৈর্ঘ্যের তামার তার যেদিন সংযোগ দেওয়া হয় ওই দিন বায়ুর তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস। তামার দৈর্ঘ্য প্রসারণ সহগ 16.7 ইন্টু 10^6 পার কেলভিন। আচ্ছা, তো শীতকালে যেদিন বায়ুর তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস হলো সেদিন তারটি ছিঁড়ে গেল। এটা হলো উদ্দীপক। তো উদ্দীপকটা বুঝতে হলে সুন্দরভাবে যদি একটা আচ্ছা, সুন্দর একটা চিত্র আঁকা দরকার, তবে গ করার জন্য কোনো চিত্র আঁকা দরকার নেই, কারণ গ প্রশ্নটা দেখো কি বলেছে যে বায়ুর তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলে প্রকাশ করো। দেখো বায়ুর তাপমাত্রা হচ্ছে এখানে দুটো দেখতে পাবা, উপরে একটা হলো 30 ডিগ্রি সেলসিয়াস বায়ুর তাপমাত্রা, আর নিচে আবার আরেকটা দেখবা যে বায়ুর তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস। তো এখন কোন বায়ুর তাপমাত্রাটাকে আসলে ফারেনহাইট স্কেলে প্রকাশ করতে বলেছে এটা তোমাকে বুঝতে হবে। সাধারণত গ নাম্বার প্রশ্নটা করা হয়, উদ্দীপকের দুটো অংশ থাকে, প্রথম অংশ থেকে। তো প্রথম অংশে বায়ুর তাপমাত্রা কিন্তু 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস, এই যে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা দেওয়া আছে, এটা ফারেনহাইট স্কেলে কত হবে। তাহলে আমরা তো একটু আগে সম্পর্ক দেখে আসলাম সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন স্কেলের মধ্যে যে সম্পর্ক। তো আমরা এখানে যেহেতু সেলসিয়াসটা দেওয়া আছে, ফারেনহাইটে জানতে চেয়েছে, তাই আমি এই সূত্রটা লিখব, Tc/5 ইকুয়াল টু Tf মাইনাস 32/9। আমি আরও লিখলাম যে দেওয়া আছে বায়ুর তাপমাত্রা সেলসিয়াস স্কেলে টেম্পারেচার Tc, এটা হলো 30 ডিগ্রি সেলসিয়াস। ফারেনহাইট স্কেলে তাপমাত্রা Tf, এটা ইকুয়াল টু হোয়াট। তো এই লাইনটা আমরা জানি লিখলাম, তারপরে আর গুণ করে দিয়েছি, এদিকটাও আর গুণ দিয়েছি। তারপর দেখো এটা খুবই সহজ, এটা ক্যালকুলেশনের ব্যাপার, এটা তোমরা করতে পারবে। দেখো তাতে ফারেনহাইট স্কেলের তাপমাত্রা কত আসলো, 86 ডিগ্রি ফারেনহাইট। এবারে প্রশ্ন ঘ সলভ করতে হলে আমাদের আরও একটা সূত্র জানা দরকার, সেটা হচ্ছে ধরো যে কোনো একটা বস্তু, এই যে এল অন দৈর্ঘ্যের একটা বস্তু, নর্মালি একটা তাপমাত্রা, সেটা হলো টি অন তাপমাত্রাতে আছে। তো সেটার তাপমাত্রা যদি বেড়ে যায় হঠাৎ করে, ধরো তো T2 হয়ে গেল বেড়ে, তখন এই বস্তুটার দৈর্ঘ্য যে এল অন ছিল এটাও আসলে বেড়ে L2 হয়ে যাবে। দেখো এটার দৈর্ঘ্য যতটুকু, এটার দৈর্ঘ্য আরও বেশি। কারণ কি, কারণ তাপমাত্রা বেড়ে গিয়েছে, তাপমাত্রা বাড়লে বস্তুর দৈর্ঘ্য বাড়ে। আচ্ছা, তো দৈর্ঘ্য প্রসারণ সহগের সূত্রটা আমরা জানি, সেটা হচ্ছে আলফা ইকুয়াল টু L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1, এরকম। তো যখন বস্তুর দৈর্ঘ্য বাড়ে সেক্ষেত্রে এই এই ঘটনা ঘটবে, কিন্তু তাপমাত্রা কমার সাথে সাথে আবার বস্তুর দৈর্ঘ্য সংকুচিত হয়। যেমন ধরো যে এই একটা দৈর্ঘ্যের এলন দৈর্ঘ্যের একটা লাঠি ছিল ধরো টি অন তাপমাত্রায়। তো তাপমাত্রা যদি কমে যায়, ধরো যে কমে গিয়ে T2 হয়ে গেল, তখন এটা দৈর্ঘ্য আসলে কমে যাবে, কমে গিয়ে L2 হয়ে যাবে। তার মানে কি, দৈর্ঘ্য সংকোচন হলো। সেক্ষেত্রে এই দৈর্ঘ্য প্রসারণ সহগের সূত্রটা চেঞ্জ হয়ে যায়। এখানে L2 মাইনাস L1 ছিল যখন দৈর্ঘ্য বৃদ্ধি পায়, আর দৈর্ঘ্য সংকোচন হলে L1 মাইনাস L2 হয়। আর এখানে দৈর্ঘ্য বৃদ্ধির বেলায় দেখো নিচে L1 আছে, এখানেও আছে, এখানে কোনো চেঞ্জ নেই। আর দৈর্ঘ্য যখন বৃদ্ধি পায় তখন এখানে T2 মাইনাস T1 হয়, আর এখানে T1 মাইনাস T2। তো পার্থক্যটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এটা হচ্ছে যখন তাপমাত্রা বাড়ে তখন দৈর্ঘ্য বাড়ে, তখন সূত্র হয় এটা দৈর্ঘ্য প্রসারণ সহগের। আর যখন তাপমাত্রা কমে যায় তখন এই সূত্রটা হয়।
তো এবারে যাই, আমরা উদ্দীপকে দেখি কি আছে। দেখো, উদ্দীপকে আছে দুইটা বৈদ্যুতিক খুঁটি। তা আমি একটু ছবি এঁকে নিই। এই একটা বৈদ্যুতিক খুঁটি আর এই একটা বৈদ্যুতিক খুঁটি। আচ্ছা, তো এই দুইটার মধ্যবর্তী যে ডিস্ট্যান্স, এই ডিস্ট্যান্সটা হলো 30 মিটার। অর্থাৎ খুঁটি দুইটা পরস্পর থেকে 30 মিটার দূরে আছে। তো খুঁটি দুটির সাথে 30.001 মিটার দৈর্ঘ্যের তামার তার সংযোগ দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে তামার তারের দৈর্ঘ্য কিন্তু হয়ে গেল 30.001 মিটার, এটা বলে দিয়েছে। এতটুকুন দৈর্ঘ্য মিনিমাম হওয়াই উচিত। কেন বলো তো? কারণ খুঁটি দুইটা পরস্পর থেকে 30 মিটার দূরে আছে। একটু বড় যদি তোমার তার না হয় তাহলে তো আসলে পেঁচানো যাবে না। কারণ খুঁটি দুইটাকে সাথে সংযোগ করলে খুঁটি দুটোর সাথে একটু পেঁচাতে হবে, তাই না? তার তার দুটাকে। তাহলে এই জন্য এদের মধ্যবর্তী দূরত্ব থেকে একটু বেশি যেন দৈর্ঘ্যে হয় তারটা, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে এখানে হ্যাঁ সেটাই করলো আসলে, যে একটু বেশি দৈর্ঘ্যে তার দিল যেন দুইটা খুঁটিকে একটু পেঁচানো যায়, মানে এরকম একটু বাঁধা যায়। আচ্ছা, তো এখন আরও বলা আছে, সেটা হলো, তো এই সেটআপটা ছিল যখন পরিবেশের তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস। দেখো, এই যে এই ঘটনাটা 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ছিল। এই যে 30.001 মিটার দৈর্ঘ্যের তার দিয়ে এটাকে এভাবে করে পেঁচানো বা রাখা হয়েছিল আর কি। আচ্ছা, এরপরে কি বলা হলো দেখো, যে শীতকালে যেদিন বায়ুর তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস হলো, অর্থাৎ তাপমাত্রা 30 থেকে নেমে গিয়ে হয়ে গেল 4 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কমে গিয়েছে না, তার মানে এখন এই তারের দৈর্ঘ্য কিন্তু সংকুচিত হবে, কারণ তাপমাত্রা কমলে দৈর্ঘ্য সংকোচন হয়। আচ্ছা, বলছে যে যেদিন 4 ডিগ্রি সেলসিয়াস হলো সেদিন আসলে তারটা ছিঁড়ে গেল, এবং ছিঁড়ে যাওয়াই উচিত, কারণ আসলে সংকুচিত হয়েছে তো, তাই না? ঘতে প্রশ্নই ছিল এমন যে তারটি ছিঁড়ে যাওয়ার কারণ। দেখো, তাহলে এখানে তারের আদি দৈর্ঘ্য ছিল কত? তারটা আমরা এখানে ছবিতে দেখেছি 30.001 মিটার ছিল দৈর্ঘ্য, এবং তাপমাত্রা ছিল তখন 30 ডিগ্রি। তো পরিবর্তিত হয়ে যখন তাপমাত্রা 4 ডিগ্রি হলো, তখন আসলে পরিবর্তিত দৈর্ঘ্য L2টা কত সেটা আমরা দেখব, সংকুচিত দৈর্ঘ্যটা কত। তাহলে আমরা লিখে ফেললাম যে আমরা জানি আলফা ইকুয়াল টু L1 মাইনাস L2 বাই L1 ইন্টু T1 মাইনাস T2। এখানে কিন্তু L2 মাইনাস L1 লিখিনি, L1 মাইনাস L2 লিখছি। কেন? কারণ এখানে তাপমাত্রা কমে গেছে, তার মানে দৈর্ঘ্য সংকুচিত হবে, তার মানে আগের দৈর্ঘ্যটাই বরং বড়, তাই বড়টা থেকে ছোটটাকে বিয়োগ দিয়েছি। আর তাপমাত্রার বেলায় T1 তাপমাত্রা বড় ছিল 30, আর T2 হলো 4, মানে পরিবর্তিত তাপমাত্রা যেহেতু কমে গেছে তাহলে পরিবর্তনটা বড় বিয়োগ ছোট এরকম করে লিখতে হয়। তো এরপরে জাস্ট ক্যালকুলেশন তোমরা হিসাব করবা। আচ্ছা, আর একটা ব্যাপার দেখো, এই যে T1 মাইনাস T2 এটাকে তাপমাত্রার পার্থক্য ডেল টিও বলা যায়। ঠিক আছে? এই, আর ডেল টি ইকুয়াল টু কত আসলো? 20 ডিগ্রি সেলসিয়াস। তো তাপমাত্রার পার্থক্য সেলসিয়াস স্কেলে যা হয় কেলভিন স্কেলে তাই, তাপমাত্রার পার্থক্য সেলসিয়াস এবং কেলভিন স্কেলে একই। তাই 20 ডিগ্রি সেলসিয়াস যে কথা, 26 কেলভিন একই কথা। আচ্ছা, তাহলে দেখো এখান থেকে L2 এর মান চলে আসলো 29.987। অথচ তার দুইটার মধ্যবর্তী যে দূরত্ব, আমি যদি একটু দেখাই তোমাদের, এই যে এই যে সরি, তার দুইটা না, এটা হলো খুঁটি দুইটা, খুঁটি দুইটার যে মধ্যবর্তী দূরত্ব সেটাই ছিল 30 মিটার। কিন্তু এখন তারের দৈর্ঘ্য হয়ে গেছে কত বলো তো? 29.987, 30 মিটারও নাই। তাহলে 30 মিটারের কম দৈর্ঘ্যের তার দিয়ে, 30 মিটারের কম দৈর্ঘ্যের তার দিয়ে 30 মিটার দূরে থাকা দুইটা বস্তুকে কি বেঁধে রাখা সম্ভব? কখনোই সম্ভব না। তাই আসলে তারটা ছিঁড়ে গেছে। তাই এখানে এটা বলা হয়েছে যে শীতকালে বায়ুর তাপমাত্রা কমে যাওয়ায় তার দৈর্ঘ্যটা কমে যায়। তাই এই 29.987 দৈর্ঘ্যের তার দিয়ে 30 মিটার দূরে থাকা দুটি খুঁটিকে সংযোগ দেওয়া সম্ভব না, ফলে তারটা ছিঁড়ে যায়। এবার আরও একটা গাণিতিক সমস্যার সমাধান করব, তাই আরও দুটো সূত্রের সাথে আমাদের পরিচিত হতে হবে। দেখো, দৈর্ঘ্য প্রসারণ সহগ, ক্ষেত্র প্রসারণ সহগ এবং আয়তন প্রসারণ সহগের মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে আলফা ইকুয়াল টু বিটা বাই টু ইকুয়াল টু গামা বাই থ্রি। তাহলে এখান থেকে তোমার কি লাভ হবে এই সূত্রটা দ্বারা? সেটা হচ্ছে তোমার কাছে ধরো যে আয়তন প্রসারণ সহগটা দেওয়া আছে, অথচ তোমার লাগবে হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ। তাহলে তুমি এই দুটাকে কাজে লাগিয়ে বের করতে পারবা। আবার ধরো যে তোমার ক্ষেত্র প্রসারণ সহগ লাগবে কিন্তু আছে দৈর্ঘ্য প্রসারণ সহগ, তাহলে এই দুইটাকে নিয়ে সূত্র লিখে তুমি সেটা বের করে ফেলতে পারবা। আর একটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ সহগের আর একটা রূপ হচ্ছে A2 মাইনাস A1 বাই A1 ইন্টু T2 মাইনাস T1। তাহলে এই সূত্র দুইটা আমাদের পরবর্তী গাণিতিক সমস্যা সলভ করতে কাজে লাগবে। দেখি আমাদের জন্য কি প্রশ্ন আছে। আচ্ছা দেখো, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটা পিতলের বৃত্তাকার চাকতির ব্যাস 30 সেন্টিমিটার। আমার কাছে এখানে একটা বস্তু আছে, দেখো এই যে এটা উপরের এই অংশটা, এটা হলো একটা চাকতি। দেখো এই যে এটা একটা চাকতি।
তাহলে এই চাকতির ব্যাস হলো 30 সেন্টিমিটার, মানে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত কেন্দ্র থেকে দূরত্বটা হলো, মানে এই যে কেন্দ্রের মধ্যে দিয়ে যদি একটা রেখা আঁকা যায় তাহলে তো সেটাই তো ব্যাস। তাহলে এই চাকতির ব্যাস হলো 30 সেন্টিমিটার। তো চাকতির কেন্দ্রে 1 সেন্টিমিটার ব্যাসের একটা গোলাকার ছিদ্র আছে। দেখো এই চাকতিরও এই যে এই কেন্দ্রে গোলাকার একটা 1 সেন্টিমিটার ব্যাসের একটা ছিদ্র আছে। তো যেটা হলো একজন কারিগর ছিদ্রটির মধ্য দিয়ে 78.6 মিলিমিটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রের একটা তার ঢুকাতে না পেরে চাকতিটিকে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলেন। আচ্ছা, আমার কাছে একটা তারও আছে, দেখো এই যে একটা তার। তাহলে এটাকে তিনি প্রথমে এটার মধ্যে ঢুকাতে চেয়েছেন, এই ছিদ্রের মধ্যে। তো এই তারের যে প্রস্থচ্ছেদ, অর্থাৎ এই যে এটাকে যদি এখান থেকে একবার গোল করে কেটে ফেলা হয়, তাহলে একবারে বাইরের অংশটা কিন্তু একটা বৃত্তাকার ক্ষেত্রের মতো দেখা যাবে। তো বলল যে এ, ওই কারিগর আসলে ওই ছিদ্রের মধ্যে এই তামার তারকে ঢোকাতে চেষ্টা করল, কিন্তু তামার তারটা ঢুকলো না, কারণ তামার তারের যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেটা একটু বড়, বড় বিধায় এই ছিদ্রের মধ্যে ঢুকলো না। তো কারিগর কি করলেন, কারিগর আসলে ওই পিতলের যে বৃত্তাকার চাকতিটা ছিল সেটাকে তিনি উত্তপ্ত করলেন, যেন আসলে তার ক্ষেত্রটা বেড়ে যায়, যেন ছিদ্রটাও তাহলে একটু বড় হয়, আর ছিদ্রটা বড় হলে পরে তখন আবার তামার তারটা ঢোকানো যাবে। আচ্ছা, এটা ছিল ওনার উদ্দেশ্য। তো এটা উদ্দীপক আমরা পড়লাম, আর এখানে দেখো পিতলের দৈর্ঘ্য প্রসারণ সহগটা দেওয়া আছে, অর্থাৎ আলফা এই জিনিসটা দেয়া। তো এটার জন্য আমি একটা চিত্রও এঁকেছি। আমি লিখলাম যে T1 = এই যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই বৃত্তাকার চাকতির যে ক্ষেত্রফল, হ্যাঁ এই যে সবুজ অংশটা এটা হলো প্রাথমিক অবস্থা। তো এই 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এতটুকুন ছিল, তো তখন এই চাকতির যে ক্ষেত্রফল সেটা আসলে কত, দেখো চাকতির তো একটা বৃত্ত, তাহলে বৃত্তের ক্ষেত্রফলই চাকতির ক্ষেত্রফল, তাহলে চাকতির ক্ষেত্রফল কী হবে, পাই আর স্কোয়ার না? তাহলে এই চাকতির ব্যাসটা কত এখানে বলে দিচ্ছে, সেটা হলো 30। তাহলে ব্যাসার্ধ ঠিক অর্ধেক হবে 15, তাই না, অর্থাৎ 30/2। তাই আমি এখানে সূত্র লিখলাম পাই আর স্কোয়ার। তাহলে পাই আর হচ্ছে এই ব্যাসের অর্ধেক অর্থাৎ 30/2। তাহলে পাই আর হলো, কিন্তু আরটা আসলে হইলো কিভাবে বলো তো, সেন্টিমিটার এককে হলো না, কিন্তু আমরা তো মিটারে চাই। মিটারে নেয়ার জন্য আমি 10^2 দ্বারা গুণ দিয়ে দিলাম, দেখো এই যে। তাহলে 30/2 এটা হলো, আর ব্যাসার্ধটা 15 হলো, আর এটা যেহেতু সেন্টিমিটারে মিটারে নেওয়ার জন্য 10^2 দ্বারা গুণ দিলাম, তাহলে এটা আর হলো, তাহলে পাই আর আর উপরে এই যে স্কোয়ার দিলাম, পাই আর স্কোয়ার। তাহলে এটা এককটার সেন্টিমিটার স্কোয়ার না বর্গ মিটারে হয়ে গেল। আচ্ছা, তাহলে এখানে 30/2 মানে 15, আর 10^2 উপরে হলো স্কোয়ারটা, আর পাইটাকে সামনে নিয়ে এসে লিখেছি, আর এখানে বর্গ মিটার মানে মিটার স্কোয়ার। তারপরে তাপমাত্রা যখন 50 ডিগ্রি সেলসিয়াস হলো, অর্থাৎ বৃদ্ধি করা হলো, তখন যে ক্ষেত্রফল সেটা আসলে আমরা জানি না, তাই আমি ধরে নিলাম সেটা হলো A2। আর তার ক্ষেত্রফল হচ্ছে, তখন দেখো এই যে যখন 50 ডিগ্রি তাপমাত্রা করা হলো তখন এই ক্ষেত্রফল বেড়ে গেছে, এই লাল দাগটা পর্যন্ত হয়ে গেছে। তো তখন আমি ক্ষেত্রফল লিখলাম পাই আর স্কোয়ার, কারণ তখনও তো সেটা আসলে একটা বৃত্তই আছে। আচ্ছা, পাই আর স্কোয়ার লিখলাম, এবং তখনকার ব্যাসার্ধ অর্থাৎ আমি ধরে নিলাম এটা হচ্ছে, এই ব্যাসার্ধটা হচ্ছে আর, তাই পাই আর স্কোয়ার লিখলাম, আর এটা হচ্ছে একক বর্গমিটার। তো তাপমাত্রার পার্থক্য কত, 20 ছিল 50 হয়েছে, তাহলে T2 - T1 50 - 20 মানে হলো 30 ডিগ্রি সেলসিয়াস অথবা 30 কেলভিন, একই কথা। তো দৈর্ঘ্য প্রসারণ সহগটা এখানে যেটা আছে সেটা আমি লিখলাম আলফা = 18 × 10⁻⁶ দৈর্ঘ্য প্রসারণ সহগকে আলফা দ্বারা লিখতে হয়। এবার প্রশ্নটা আবার দেখো তো, 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চাকতির ব্যাস কত? খেয়াল করো, 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ক্ষেত্রফলকে আমি এটু বলেছি, এখন এই ব্যাসটা কত সেটা আমাদের জানতে হবে। অর্থাৎ 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ব্যাস বেড়ে যাবে না, অবশ্যই বেড়ে যাবে। তাহলে সেই ব্যাসটা কত, এটা আমরা কিভাবে বের করব, দেখো ক্ষেত্রফল যদি বের করি, ক্ষেত্রফলের সূত্র তো পাই আর স্কোয়ার, তার মানে সেখানে ব্যাসার্ধ আছে আর, তাহলে ব্যাসার্ধ যদি বের করতে পারি তার সাথে 2 গুণ দিলেই ব্যাস বের হয়ে যাবে, তাই না? তাহলে আমরা এখানে লিখলাম, আমরা একটু আগে একটা সূত্র বলেছিলাম, সেটা হচ্ছে α = β/2। আমাদের তো আসলে দৈর্ঘ্য প্রসারণ দেয়া আছে, এই যে আলফাটা, তাই না, আলফাটা দেওয়া আছে, এই যে কই যেন, এই যে দৈর্ঘ্য প্রসারণ সহগটা দেওয়া আছে। তো আমাদের আসলে আলফা দেওয়া আছে, কিন্তু আমাদের বিটা দরকার। কেন বিটা দরকার, কারণ বিটার সূত্রে আবার এই যে ক্ষেত্রফল আছে A2। তাহলে বিটা পেতে হলে তোমাকে আলফা মানে কি বলে এটাকে, হ্যাঁ, বিটার মান তো আসলে আমরা জানি না, ক্ষেত্রফল সহগের মান জানি না, আমরা জানি দৈর্ঘ্য প্রসারণ সহগের মান। তাহলে আমরা β = কি বলতে পারবো, এদিকে আর গুণ করো, β = 2α না? সেজন্য আমি এখানে লিখে ফেললাম যে আমরা জানি ক্ষেত্র প্রসারণ, এখানে সহগ লেখা আসবে, আমরা জানি ক্ষেত্র প্রসারণ সহগ β = 2α। আবার β একটু আগে লিখলাম A2 - A1/A1 × T2 - T1 = 2α।
আচ্ছা, এবারে আড়াআড়ি গুণ করে এখান থেকে দেখো এই লাইনটা নিয়ে আসা হলো। তারপর এখান থেকে খুব হিসাব করে যে A2 ইকুয়াল টু A1 1 প্লাস 2 আলফা ডেল্টি লেখা হলো। এরপরে এইগুলোর সবগুলোর মান আমরা এখানে বের করে রেখেছি, জাস্ট বসিয়ে দিয়ে ক্যালকুলেটর হিসাব করে পেলাম এই জিনিসটা। তাহলে A2 এর মান, A2 মানে হলো দ্বিতীয় যে বড় হয়ে গেল যে ক্ষেত্রফলটা, সেই ক্ষেত্রফল হলো A2। তাহলে তার ক্ষেত্রফলকে তো আমরা পাই আর স্কোয়ার লিখে রেখেছি, তাহলে A2 এর পরিবর্তে পাই আর স্কোয়ার লিখলাম। আমরা আসলে এখান থেকে ব্যাসার্ধটা আর চাই, তাই পাইকে এপাশে ভাগ করে দিলাম, অর্থাৎ পাই এর মানটা সরাসরি লিখে দিয়েছি। আর আর এর মানটা দেখো স্কোয়ারটা ওপাশে গেলে রুট হয়ে যাবে, তাই রুট বসিয়েছি। তো হিসাব করে দেখা গেল এত মিটার আসলো। তো এটা তো ব্যাসার্ধ, আমাদেরকে তো চেয়েছে তো আমাদের কাছে ব্যাস, তাহলে এটার সাথে 2r গুণ দিয়েছি। ব্যাসের ইংরেজি শব্দ যেহেতু ডায়ামিটার, তাই ডি দ্বারা প্রকাশ করছি ব্যাসকে, ব্যাস ডি ইকুয়াল টু 2r। তাহলে 2r এর মানটা বসিয়ে গুণ করে এটা পেলাম, তো এটা তো মিটারে পেলাম। তো এটাকে যদি 100 দ্বারা গুণ দিই তাহলে 30.02 সেন্টিমিটার হলো। দেখো শুরুতে কিন্তু এটার যে ব্যাস সেটা কিন্তু 30 সেন্টিমিটার ছিল, এই যে। কিন্তু এখন আমরা জানি যেহেতু তাপমাত্রা 20 থেকে 50 নিয়ে আসা হয়েছে, ক্ষেত্র অবশ্যই বাড়বে, তার মানে এই ব্যাসও বাড়বে। এবং ব্যাসটা দেখো 30 থেকে একটু বেড়ে গেছে, সেটা কত হলো 30.02 সেন্টিমিটার। এবারে পরবর্তী কোশ্চেন ঘ। এখানে লেখা আছে যে কারিগর চাকতির ছিদ্রটির মধ্য দিয়ে তারটি ঢুকাতে সক্ষম হয়েছিল কিনা। আচ্ছা, দেখো এখানে এই হচ্ছে চাকতি, একেবারে শুধু উপরের এই পাতটাকে তুমি চাকতি মনে করবে। তো এই চাকতির ভিতরে এই যে তার আছে তামার তার, এটাকে ঢোকাতে সক্ষম হয়েছিল কিনা, এটা আসলে আমরা কি করে বুঝবো বলো তো। আমরা যদি এই দেখবো যে তাপমাত্রা যখন 50 ডিগ্রি সেলসিয়াস করা হলো, তখন নিশ্চয়ই যেহেতু এই ক্ষেত্রের ক্ষেত্রফল বেড়েছে, তার মানে ছিদ্রটাও আস্তে আস্তে একটু বড় হয়েছে, ছিদ্রেরও ক্ষেত্রফলটা বেড়েছে। তো বেড়ে গিয়ে কত হয়েছে সেটা দেখবো আমরা এই তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের থেকে কম হয়েছে কিনা। যদি কম হয় তার মানে কি এটা ঢোকানো যাবে? যাবে না। যদি এই ছিদ্রের ক্ষেত্রফল এই তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের থেকে বেশি হয় তাহলেই কেবলমাত্র ঢোকানো যাবে। এখন আসো তবে হিসাব করে দেখি। তো আমরা লিখলাম যে দেওয়া আছে T1 ইকুয়াল টু 20 ডিগ্রি সেলসিয়াসে এই তাপমাত্রাটা ছিদ্রের ক্ষেত্রফল কত ছিল। আচ্ছা, কত ছিল সেটা আমরা জানি না। তো প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা হলো যে এই যে চাকতির কেন্দ্রে যে ছিদ্রটা, তার ব্যাস হচ্ছে 1 সেন্টিমিটার। তাহলে ব্যাস যেহেতু 1 সেন্টিমিটার হয়, এটাকে 2 দ্বারা ভাগ দিলেই আমরা ব্যাসার্ধটা পেয়ে যাব, তাই না বলো? হ্যাঁ, ব্যাসার্ধটা পেয়ে যাব। আর সেটাকে মিটারে নেওয়ার জন্য 10⁻² দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা আসলে তাই করেছি, দেখো এই যে ছিদ্রটা তো একটা বৃত্ত, তাই না? তাহলে সেই বৃত্তের ক্ষেত্রফলই হবে ছিদ্রের ক্ষেত্রফল। তাহলে পাই আর স্কয়ার লিখতে হবে, তো পাই লিখলাম। আর বলতে কি হবে, ব্যাস ছিল 1, তাকে 2 দ্বারা ভাগ দিলাম, তাহলে ব্যাসার্ধ হলো। আর এটা তো সেন্টিমিটারে হলো, 10⁻² দ্বারা গুণ দিলাম, তাহলে মিটার হলো। তাহলে পাই এই পুরোটা হলো আর, তার উপরে স্কয়ার, আর বর্গমিটার বললাম। তো এটা হিসাব করে 7.854 ইন্টু 10⁻5 মিটার চলে আসলো, মিটার স্কয়ার। তো এটা হলো শুরুতে যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল তখন ওই ছিদ্রটার ক্ষেত্রফল এতটুকুন ছিল, এই অবস্থায় তারটাকে আসলে ঢুকানো যায়নি। তো তাপমাত্রা যখন 50 ডিগ্রি সেলসিয়াস হলো তখন ক্ষেত্রফলটা কত, সেটা আসলে আমাদের দরকার। তাহলে তাপমাত্রার পার্থক্য কত দেখো, ছিল 20 হয়েছে 50, তাহলে পার্থক্য 30 কেলভিন। আর দৈর্ঘ্য প্রসারণ সহগ প্রশ্নে এটা দেয়াই ছিল। তাহলে আমরা এখান থেকে আসলে এই 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ক্ষেত্রফলটা বেড়ে, ছিদ্রের ক্ষেত্রফলটা বেড়ে কত হয়েছে সেটা আমরা বের করব। তাহলে আমরা জানি বিটা ইকুয়াল টু 2 আলফা, কারণ বিটার মধ্যে A2 আছে, তাই এই সূত্রটা লেখা। তো এখান থেকে দেখো সেই আগের মতোই A2 এর মানটা চলে আসলো 7.862 × 10⁵ বর্গমিটার। আচ্ছা, তো এটাকে মিলিমিটার স্কোয়ারে নিব। কেন নিব? কারণ হচ্ছে এটা তো ছিদ্রের ক্ষেত্রফলটা, আর ছিদ্রের ক্ষেত্রফলটার সাথে তুলনা করব আমার তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি বড় হয়ে যায় তাহলে ছিদ্রে আমরা প্রবেশ করাতে পারবো না। তো এখানে দেখো ছিদ্রের ক্ষেত্রফলটা কিন্তু বলাই আছে, এই যে প্রস্থ, সরি এটা ছিদ্র না, এটা হলো প্রস্থচ্ছেদের, তারের যে প্রস্থচ্ছেদ সেই তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, সেটা আসলে কত, সেটা হলো 78.6 মিলিমিটার স্কোয়ার। তো মিলিমিটার থেকে বর্গ মিলিমিটারের সাথেই তো বর্গ মিলিমিটার তুলনা করব, তাই এটা বর্গ মিটার ছিল। দেখো এটাকে বর্গ মিলিমিটারে নিলাম, তাহলে 10⁶ দ্বারা গুণ দিতে হয়েছে, তাহলে 78.62 মিলিমিটার স্কোয়ার আসলো। আচ্ছা, তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে আমি এ বলেছি, তো সেটা প্রশ্নে দেওয়া আছে 78.6 মিলিমিটার স্কোয়ার, তাই না? তাহলে এখন দেখো যে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হলো 78.6 বর্গ মিলিমিটার, আর ছিদ্রের যেটা সেটা হলো 78.62।
তার মানে ছিদ্রের ক্ষেত্রফলটা একটুখানি বড় না বলো অল্প একটু বড়? এই যে দেখো, ছিদ্রের যে ক্ষেত্রফলটা, এই ছিদ্রের ক্ষেত্রফলটা কিন্তু আমরা বের করেছি, সেটা হলো 78.62 মিলিমিটার। আর তারের প্রস্থচ্ছেদ, আমাদের কাছে যে তারটা ছিল সেই তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেটা প্রশ্নে বলাই ছিল, সেটা হলো 78.6 মিলিমিটার স্কোয়ার। আচ্ছা, এটা হলো তারের প্রস্থচ্ছেদ আর এটা হলো ছিদ্রের প্রস্থচ্ছেদ। যেহেতু ছিদ্রটা একটুখানি বড়, দেখো এটা 0.62 আর এটা 0.6 জাস্ট, তাহলে যেহেতু A2 > A, তার মানে হলো কি বলতো, যে ছিদ্রটা একটুখানি বড়। ছিদ্র যেহেতু বড়, তাহলে সুতরাং ছিদ্রের মধ্যে তারটি ঢোকানো সম্ভব হয়েছিল। আশা করি এবার বুঝতে পেরেছো।